ওয়েলকাম স্টুডেন্টস, বাহিনী নির্মলে তোমাদের প্রত্যেকে অভিনন্দন জানাই। এবার আমি আলোচনা করতে চলেছি ইকোলজি এবং এনভায়রনমেন্টাল সিরিজ এবং ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট এক্সামিনেশনে কিন্তু ইকোলজি এবং এনভায়রনমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু কিছু পোর্শন নিয়ে জাস্ট এক্ষেত্রে আমি তোমাদের সাথে আলোচনা করব যেগুলো সত্যি সত্যি তোমাদের দরকার। ওকে, তো এক্ষেত্রে আজকে আমি আলোচনা করবো একদম কনসেপ্ট বিল্ডিং কিছু বিষয় নিয়ে, কারণ এই কনসেপ্টের উপর বেশ করে তোমরা যদি ইকোলজি এবং এনভায়রনমেন্ট পড়ো তাহলে সহজেই কিন্তু বিভিন্ন বিষয় তোমাদের মনে থাকবে। অর্থাৎ আমি তোমাদেরকে যেটা বলতে চাইছি যে ইকোলজি এবং এনভায়রনমেন্টে প্রথমে একটি আইডিয়া তৈরি করে নাও, এবং যে আইডিয়ার উপর বেশ করে প্রধানত টোটাল ইকোলজি দাঁড়িয়ে আছে তো সেটা সম্বন্ধে আগে জানো, তাহলেই কিন্তু তুমি যখন এমসিকিউ প্র্যাকটিস করবে, আদারওয়াইজ অর্থাৎ এই কনসেপ্ট তোমার যদি না থাকে তাহলে তুমি যখন এমসিকিউ প্র্যাকটিস করবে তখন সেই এমসিকিউ ভুলে যাওয়ার প্রবাবিলিটি থাকবে। তাহলে এইরকম কন্ডিশনে কি হবে, তোমার যদি বেসিক আইডিয়া যদি থাকে তাহলে এমসিকিউ তুমি যদি প্র্যাকটিস করতে চাও তাহলে দেখবে যে একবার প্র্যাকটিস করলেই তোমার কিন্তু মনে থাকবে। এবং সেই জন্য বলছি, তো এক্ষেত্রে আমি প্রথমে বেসিক আইডিয়া নিয়ে আলোচনা করব, এরপরে আরও কিছু কিছু এরকমভাবে ক্লাস আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং সেই সমস্ত টপিকসগুলোই আমি তোমাদেরকে বলবো। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে স্টুডেন্টসরা জেনারেলি যে সমস্ত জায়গাগুলো বুঝতে পারে না আমি সেগুলোই তোমাদের সাথে আলোচনা করব। ওকে, তাহলে আজকে আমি আলোচনা করব, দেখো প্রথমে এনভায়রনমেন্ট কাকে বলে এবং তার সাথে সাথে ইকোলজি কাকে বলে, ইকোসিস্টেম কাকে বলে, প্রকৃতপক্ষে এদের মধ্যে কি কনসেপ্ট অর্থাৎ এগুলো অ্যাকচুয়ালি কি সেই সম্বন্ধে আলোচনা করবে। এবং তারপরে দেখো নু সিস্টেম মানে ইকোলজিক্যাল হায়ারার্কি অর্থাৎ স্পিসিস কাকে বলে, পপুলেশন কাকে বলে, কমিউনিটি বা সম্প্রদায় কাকে বলে, এরকম কিছু কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করবে। এবং তারপরে বায়োস্ফিয়ার কাকে বলে এবং বায়োম কাকে বলে। ওকে, তাহলে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা রিজিয়ন্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টোটাল ইকোলজি তোমাদের সিলেবাসে যে টোটাল এনভায়রনমেন্টাল সায়েন্স আছে এই সমস্ত কনসেপ্টের উপর দাঁড়িয়ে আছে। ওকে, তাহলে দেখো প্রথমেই আমি বলবো যে হোয়াট ইজ এনভায়রনমেন্ট বা পরিবেশ বলতে আমরা কি বুঝি। এনভায়রন পরিবেশ এই যে টার্ম এটি এসেছে এনভায়রন থেকে। এনভায়রন কথার মানে হলো সারাউন্ডস। ওকে, অর্থাৎ একটা জীবের চারপাশে যা কিছু আছে, সারাউন্ড মানে কি চারপাশ, কোনো জীবের চারপাশে যেটাই আছে তাকেই আমরা জেনারেলি পরিবেশ বলবো বা তাকেই আমরা জেনারেলি এনভায়রনমেন্ট বলবো। তাহলে কোনো একটি জীবের চারপাশে কোনো ভৌত বা ফিজিক্যাল, কোনো কেমিক্যাল অর্থাৎ কোনো বায়োকেমিক্যাল কম্পোনেন্ট, অর্থাৎ কোনো জীবের চারপাশে কোনো ভৌত, কোনো রাসায়নিক বা কোনো জৈব রাসায়নিক পদার্থ যেগুলো কোনো একটা জীবের জীবনকে প্রভাবিত করে, অ্যাফেক্টিং দ্য লাইফ অফ অ্যান অর্গানিজমস মানে জীব। তাহলে কোনো জীবের জীবনকে যে এই সমস্ত বিষয়গুলো যে প্রভাবিত করে, তো এই সমস্তগুলোকেই আমরা জেনারেলি এনভায়রনমেন্ট বলবো। এবং বিজ্ঞানী আর্নেস্ট হেকেল কি বলছেন, আর্নেস্ট হেকেল বলছেন যে সারাউন্ডিং আউটার ওয়ার্ল্ড। তাহলে এই যে টার্মটা এটা মাথায় রাখবে, আর্নেস্ট হেকেল বলছেন সারাউন্ডিং আউটার ওয়ার্ল্ড অর্থাৎ কোনো জীবের বাইরের চারপাশে যা কিছু আছে সেটাই কিন্তু পরিবেশ, অ্যাকর্ডিং টু আর্নেস্ট হেকেল। ওকে, এবার দেখো এনভায়রনমেন্টের সঙ্গে তাহলে ইকোলজির প্রকৃতপক্ষে কি সম্পর্ক। এনভায়রনমেন্ট অ্যাকচুয়ালি একটি ভাস্ট টপিকস। ওকে, এনভায়রনমেন্টে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আমি যেমন বললাম যে ফিজিক্যাল, কেমিক্যাল অথবা বায়োকেমিক্যাল কম্পোনেন্ট, এর সঙ্গে সঙ্গে আমাদের সমাজ নিয়েও কিন্তু এনভায়রনমেন্টে আলোচনা করা হয় এবং সমাজের স্টেবিলিটি নিয়েও কিন্তু এনভায়রনমেন্ট বা পরিবেশ বিদ্যাতে আলোচনা করা হয়। এবং এই এনভায়রনমেন্ট বা পরিবেশ বিদ্যার একটি পার্টই কিন্তু হলো ইকোলজি। ওকে, এবং ইকোলজি এই জায়গাতে তাহলে আমাদেরকে জানতে হবে যে ইকোলজি শব্দটা প্রথম কে ব্যবহার করেছিলেন। দেখো ইকোলজি শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী রাইটার 1865 সালে, ইউজড দিস টার্ম। তাহলে ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন রাইটার 1865 সালে। ওকে, ইকোলজি প্রকৃতপক্ষে দ্রুত গ্রিক ওয়ার্ড থেকে এসেছে। তাহলে ইকোলজি হলো এনভায়রনমেন্টাল সায়েন্সেরই একটি ব্রাঞ্চ এবং ইকোলজি শব্দটা প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী রাইটার। ইকোলজি দুটো গ্রিক শব্দ থেকে এসেছে, একটি ওইকস এবং আরও একটি হলো লোগাস। ওকে, তো ওইকস মানে কি, ওইকস মানে কোনো জীবের বাসস্থান, ওইকস মানে হলো হোম। ওকে, অর্থাৎ কোনো জীব যেখানে থাকে তো তাকেই আমরা বলবো ওইকস, আর লোগস মানে হলো নলেজ। রাইট, তাহলে এক্ষেত্রে আমি কেবলমাত্র কিছু ব্রড বিষয় নিয়ে আলোচনা করব এবং পরে আরও কিছু সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা করব, যেমন ফ্লোরা কাকে বলে, ফনা কাকে বলে, প্ল্যান্টস এবং অ্যানিমেলসের সঙ্গে ফ্লোরা আর ফনার কী পার্থক্য, এরকম কিছু বিষয় আমরা আলোচনা করব যেগুলো পরীক্ষাতে আসতে পারে। ওকে, ইকোলজিতে এমন কিছু কিছু টার্ম আছে যেগুলো অত্যন্ত ক্লোজলি রিলেটেড, সেগুলো সম্বন্ধেও কিন্তু তোমাদের আইডিয়া রাখতে হবে। তো যাই হোক, যেটা বলছিলাম যে ইকোলজি শব্দটা দুটি গ্রিক ওয়ার্ড থেকে এসেছে, একটি হলো ওইকস মানে হোম আর লোগস মানে হলো নলেজ। ওকে, তো ইকোলজি মানে কি, ইকোলজি মানে হলো রিলেশনশিপ বিটুইন অর্গানিজমস অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ কোনো জীবের সঙ্গে
পরিবেশের যে সম্পর্ক তাকেই আমরা জেনারেলি বলবো ইকোলজি। ওকে, এবং ইকোলজিকে দুটো ভাগে ভাগ করা হয়, একটি অটো ইকোলজি এবং আরও একটি হলো সিন ইকোলজি। দেখো এই জায়গাতে তোমাদের অনেকের হয়তো কনসেপ্ট থাকে না, তাহলে ইকোলজির কিন্তু প্রকৃতপক্ষে দুটি পার্ট, একটি হলো অটো ইকোলজি এবং আরও একটি হলো সিন ইকোলজি। একটু দেখে নাও অটো ইকোলজি কাকে বলে। অটো ইকোলজি প্রধানত ইকোলজির সেই ব্রাঞ্চ যেক্ষেত্রে এনভায়রনমেন্ট এবং ইন্ডিভিজুয়াল স্পিসিস নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ পরিবেশ এবং সেই পরিবেশের সঙ্গে কোনো একটি পার্টিকুলার প্রজাতি নিয়ে যখন আমরা আলোচনা করব তো তখনই তাকে আমরা বলবো অটো ইকোলজি। যেমন ধরা যাক কোনো একটি পুকুরে রুই মাছ বা লেবীয় রোহিতার পরিমাণ কমে যাচ্ছে, তাহলে যখন আমরা একটি স্পিসিসকে কনসিডার করব তখনই তাকে আমরা বলবো অটো ইকোলজি। ধরা যাক সুন্দরবনে বাঘের সংখ্যা কমে যাচ্ছে, তাহলে শুধুমাত্র আমরা যখন টাইগার স্পিসিসকে যখন আমরা আলোচনা করব তাহলে এই ধরনের যে স্টাডি এটাই হলো অটো ইকোলজি। ওকে, এবং অটো ইকোলজিতে ইন্ডিভিজুয়ালস অফ এ স্পিসিস অর্থাৎ কোনো একটি প্রজাতির বিভিন্ন জীব নিয়ে আলোচনা করা হয়, তার সঙ্গে সঙ্গে পপুলেশন অফ এ স্পিসিস একটি প্রজাতি। আমি একটু পরেই আসি যে প্রজাতি এবং পপুলেশনের মধ্যে পার্থক্য কী। তাহলে একটি প্রজাতি প্রধানত অসংখ্য পপুলেশন নিয়ে তৈরি হয়, তাহলে অটো ইকোলজিতে যেহেতু প্রজাতির সম্বন্ধে স্টাডি করা হয় তাহলে অবভিয়াসলি এক্ষেত্রে প্রজাতির পপুলেশন নিয়ে অটো ইকোলজিতে স্টাডি করা হয়। ওকে, এবং সিন ইকোলজি মানে কি? সিন ইকোলজি মানে কমিউনিটি অ্যান্ড এনভায়রনমেন্টের সঙ্গে যে স্টাডি। এক্ষেত্রে দেখো ধরা যাক একটি প্রজাতি আছে, সুতরাং প্রজাতি প্রধানত প্রজাতির অন্তর্গত কিছু জীব যখন একটা সুনির্দিষ্ট ভৌগোলিক পরিবেশে থাকে তখনই তাকে আমরা বলবো পপুলেশন। তাহলে এক্ষেত্রে ধরা যাক এটি হচ্ছে স্পিসিস এ, রেড কালারে আমি যেটা লিখছি সেটা হলো স্পিসিস এ। তাহলে স্পিসিস এ এর কিছু জীব কোনো একটা সুনির্দিষ্ট ভৌগোলিক পরিবেশে আছে, এর একটি পপুলেশন তৈরি করেছে। ওকে, আবার ধরা যাক স্পিসিস বি এর কিছু জীব একটা নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশে আছে, এরা একটি পপুলেশন তৈরি করেছে। তাহলে দুটো ডিফারেন্ট স্পিসিসের পপুলেশন যখন একটা নির্দিষ্ট স্থানে থাকে তো তখনই তাকে আমরা বলবো কমিউনিটি বা সম্প্রদায়। ওকে, তাহলে দুটি ডিফারেন্ট প্রজাতির বা দুই বা ততোধিক পপুলেশন যখন একটি সুনির্দিষ্ট ভৌগোলিক পরিবেশে থাকে তখনই তাকে আমরা বলবো কমিউনিটি। এবং যখন এই কমিউনিটি এবং এনভায়রনমেন্ট নিয়ে যখন আলোচনা করা হয়, পরিবেশ নিয়ে যখন আলোচনা করা হয় তো তখনই তাকে আমরা বলবো সিন ইকোলজি। তাহলে অটো ইকোলজির কনসেপ্ট কিন্তু অনেক ন্যারো, বাট সিন ইকোলজির এই আইডিয়া কিন্তু অনেক বেশি ব্রড। তাহলে সিন ইকোলজি কি নিয়ে তৈরি হচ্ছে? সিন ইকোলজি তৈরি হচ্ছে কমিউনিটি এবং তার সঙ্গে সঙ্গে ইকোসিস্টেম নিয়ে। ওকে, তাহলে সিন ইকোলজিতে কমিউনিটি নিয়ে যেমন আলোচনা করা হয় তার সঙ্গে সঙ্গে ইকোসিস্টেম নিয়ে আলোচনা করা হয়। তাহলে দেখো আমি কোন টার্মে ঢুকে গেলাম? আমি ঢুকে গেলাম ইকোসিস্টেমে। ওকে, তাহলে আমি এনভায়রনমেন্ট দেখলাম, এনভায়রনমেন্টের সঙ্গে ইকোলজির কি সম্পর্ক সেটা আমরা দেখলাম। অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টের একটি ব্রাঞ্চই হলো ইকোলজি। তাহলে দেখো ইকোলজির আর একটি ব্রাঞ্চ আছে, সেটি হলো সিন ইকোলজি। সুতরাং সিন ইকোলজিতে আমরা কি পড়বো? কমিউনিটি ইকোলজি এবং তার সঙ্গে সঙ্গে ইকোসিস্টেম। তাহলে দেখো সিন ইকোলজি মানে কমিউনিটি প্লাস ইকোসিস্টেম। তাহলে আমরা কোন টার্ম পেয়ে গেলাম? ইকোসিস্টেম। তাহলে যখন এনভায়রনমেন্ট পড়বে প্রকৃতপক্ষে এইভাবেই কিন্তু তোমাদেরকে পড়তে হবে, তবে মনে থাকবে, তবে কনসেপ্ট ক্লিয়ার হবে। এবার দেখো ইকোসিস্টেম এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী A.G. টেনসলে 1935 সালে, এবং দিস ইজ দ্য মোস্ট রিসেন্ট ডেভেলপমেন্ট অফ ইকোলজি। অর্থাৎ ইকোলজির একদম অত্যন্ত নতুন যে কনসেপ্ট সেটাই কিন্তু ইকোসিস্টেম। ওকে, ইন্টারাকশন বিটুইন বায়োটিক কমিউনিটি অ্যান্ড দ্য অ্যাবায়োটিক কম্পোনেন্ট, অর্থাৎ পরিবেশের বিভিন্ন জীবজাত এবং অজীবজাত উপাদানগুলো কিভাবে নিজেদের মধ্যে ইন্টারাক্ট করছে। অর্থাৎ ধরা যাক কোনো প্ল্যান্টস, সে প্ল্যান্টস কীভাবে সূর্যালোক থেকে শক্তি সংগ্রহ করছে। তাহলে এই যে অজীবজাত উপাদানের সঙ্গে জীবজাত উপাদানের যে ইন্টারাকশান, তো একেই প্রধানত আমরা বলবো ইকোসিস্টেম। ওকে, তাহলে ইন্টারাকশান বিটুইন দ্য বায়োটিক মানে জীবজাত উপাদান প্লাস অ্যাবায়োটিক কম্পোনেন্ট, তো তাকেই আমরা বলবো ইকোসিস্টেম। তাহলে এই জায়গায় আরও একটি টার্ম এসে যাচ্ছে, তাকে আমরা বলবো দেখো বায়োটোপ। তাহলে বায়োটিক কমিউনিটি মানেই কিন্তু বায়োটোপ। ওকে, আমি বুঝতে পারছি যে আমি প্রধানত মেন যে টার্মিনোলজিগুলো আছে সেগুলোই তোমাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করছি। এর বাইরে জেনারেলি কনসেপ্টে আর আমার মনে হয় যে অন্তত প্রাইমারি টেটের জন্য আর সেরকম কোনো কিছু লাগবে না। ওকে, এবার দেখো ইকোলজি যখন আমরা পড়তে যাব তখন অবশ্যই আমাদের আরও একটি কনসেপ্ট রাখতে হবে, সেটি হলো নো সিস্টেম। এই প্রসঙ্গে বলে রাখি, এনভায়রনমেন্টাল স্টাডি নিয়ে অত্যন্ত বিখ্যাত একজন ব্যক্তিত্ব, তিনি হলেন E.P. ওডাম। তিনি বলেছিলেন যে ইকোলজি ইজ ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড বাট ভেরি ডিফিকাল্ট টু রিয়েলাইজ। ইকোলজি আমরা সহজেই বুঝতে পারি, কিন্তু
পৃথিবীর বিভিন্ন জীব এবং জীবজাত উপাদান এবং অজীবজাত উপাদানকে আমরা কিন্তু সঠিকভাবে রিয়েলাইজ করতে পারি না। সেই জন্যই তিনি বলছেন, ইপিওডাম, এই উক্তিটা মাথায় রাখবে, ইপিওডাম বলেছিলেন ইকোলজি ইজ ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড বাট ভেরি ডিফিকাল্ট টু রিয়েলাইজ। এর সঙ্গে সঙ্গে আরও একটি টার্ম তোমাদেরকে বলবো, সেটি হলো বায়োসেন্ট্রিজম। তো বায়োসেন্ট্রিজম বিষয়টাকে বা জৈব কেন্দ্রিকতা এরকম কিন্তু প্রশ্ন দিতে পারে। তাহলে জৈব কেন্দ্রিকতা বা বায়োসেন্ট্রিজম বলতে আমরা এটাই বুঝি, পৃথিবীতে যা সম্পদ আছে, পৃথিবীতে যা অ্যাবায়োটিক যা ফ্যাক্টর আছে, সেটা কেবলমাত্র মানুষের একার সম্পদ নয়। পৃথিবীতে যত ডিফারেন্ট টাইপের স্পিসিস আছে সবাই কিন্তু তার অংশীদার। কিন্তু মানুষ কিভাবে, মানুষ ভাবে যে সমস্ত অ্যাবায়োটিক ফ্যাক্টর, পৃথিবীর সমস্ত সম্পদ মনে হয় তার। তাহলে এই যে ধারণা, এই যে কনসেপ্ট, তাহলে এই যে এটা হলো ন্যারো কনসেপ্ট। কিন্তু প্রকৃতপক্ষে পৃথিবীর সমস্ত সম্পদ সমানভাবে ইউটিলাইজ করার অধিকার পৃথিবীর প্রত্যেকটা অ্যানিম্যালের আছে। একেই বলা হয় জৈব কেন্দ্রিকতা। ওকে, তো যাই হোক, এবার আমরা দেখে নিই নু সিস্টেম। তো নু সিস্টেম এই কনসেপ্ট দিয়েছিলেন বিজ্ঞানী ব্যারেট 1965 সালে। দেখো নু সিস্টেমে কি বলা হচ্ছে, নু সিস্টেমে তিনটে হায়ারার্কির কথা বলা হচ্ছে। একটি ফিজিক্যাল হায়ারার্কি বা ভৌত হায়ারার্কি, একটি বায়োলজিক্যাল হায়ারার্কি এবং আরও একটি হলো ইকোলজিক্যাল হায়ারার্কি। আমরা যেহেতু ইকোলজি পড়ছি সেই জন্য জীব সম্পর্কেও কিন্তু আমাদের আইডিয়া রাখতে হবে। কোন একটি পার্টিকুলার জীবের মধ্যে কি থাকে সেই সম্বন্ধেও কিন্তু আইডিয়া রাখতে হবে। তাহলে প্রথমেই দেখো ফিজিক্যাল হায়ারার্কি মানে এটা হলো নন লিভিং। আমরা প্রত্যেকেই জানি যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তাহলে কোনো একটি জীবের পার্টসকে যদি আমরা ভাঙতে যদি যাই, একদম সব শেষে আমরা যেটা পাবো সেটা হলো প্রাইমারি পার্টিকেল, দিজ আর ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন। ওকে, এবং এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন একত্রিত হয়ে যেটা তৈরি করে সেটা হলো অ্যাটম বা পরমাণু। আমরা জানি যে পরমাণুর নিউক্লিয়াসে যেগুলো থাকবে, যেমন নিউট্রন এবং প্রোটন থাকবে, তার চারপাশে ইলেকট্রন থাকে। তাহলে দেখো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন মিলে যেটা তৈরি হচ্ছে সেটা হলো অ্যাটম। আবার বিভিন্ন অ্যাটম মিলে যেটা তৈরি হচ্ছে সেটা হলো মলিকিউলস বা আমরা বলবো যে মৌলিক পদার্থ। আবার বিভিন্ন মলিকিউলস মিলে যেটা তৈরি হচ্ছে সেটা হলো কম্পাউন্ড বা যৌগিক পদার্থ। এবং বিভিন্ন রকমের যৌগিক পদার্থ যুক্ত হয়ে যেটা তৈরি হচ্ছে সেটা হলো কমপ্লেক্স কম্পাউন্ড বা তাকে আমরা বলবো কোষীয় অর্গানেলি। ওকে, ধরা যাক মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টিড, এগুলো বিভিন্ন কমপ্লেক্স কম্পাউন্ড দিয়ে তৈরি হচ্ছে। তাহলে এই পর্যন্ত যে হায়ারার্কি সেটি হলো টোটালি নন লিভিং এবং একেই আমরা বলবো ফিজিক্যাল হায়ারার্কি। এরপরে যে বিষয়টা আসবে সেটি হলো বায়োলজিক্যাল হায়ারার্কি। দেখো বায়োলজিক্যাল হায়ারার্কি বিগিনস ফ্রম দ্য সেল, অর্থাৎ কোষ থেকেই কিন্তু বায়োলজিক্যাল হায়ারার্কি শুরু হচ্ছে। তাহলে বায়োলজিক্যাল হায়ারার্কি কিভাবে হচ্ছে, দেখো প্রথমে সেল থাকবে, কোষ থাকবে, তারপরে টিস্যু বা কলা, তারপরে কি হবে অর্গ্যান মানে বিভিন্ন অঙ্গ, এবং এই বিভিন্ন অঙ্গ মিলে যেগুলো তৈরি হচ্ছে সেটা হলো অর্গ্যান সিস্টেম, এবং এই অর্গ্যান সিস্টেম মিলে যেটা তৈরি হচ্ছে সেটাই হলো অর্গানিজম বা জীব। ওকে, অর্থাৎ আমাদের দেহে একদম আমরা জানি যে কোষ হলো লিভিং। তাহলে এই যে টোটাল সিস্টেম এটা কিন্তু লিভিং সিস্টেম প্রকৃতপক্ষে। তাহলে বায়োলজিক্যাল হায়ারার্কি সেল থেকে তৈরি হচ্ছে। তাহলে বায়োলজিক্যাল হায়ারার্কির আগে যেটা থাকবে সেটি হলো ফিজিক্যাল হায়ারার্কি। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটাই হলো ইকোলজিক্যাল হায়ারার্কি। ওকে, ইকোলজিক্যাল হায়ারার্কি মানে বিভিন্ন রকমের জীব, তাহলে জীব মিলে যেটা তৈরি হচ্ছে সেটা হলো স্পিসিস, এবং স্পিসিস আবার যেটা তৈরি করে সেটা হলো পপুলেশন, পপুলেশন যেটা তৈরি করে সেটা হলো কমিউনিটি। ওকে, আগে আমি এই পর্যন্ত প্রত্যেকটা টার্ম আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো প্রজাতি কাকে বলে, দেখো প্রজাতির বিভিন্ন রকম কনসেপ্ট আছে। একটি কনসেপ্ট হচ্ছে মরফোলজিক্যাল স্পিসিস কনসেপ্ট, অর্থাৎ একদল জীব যাদেরকে বাইরে থেকে দেখতে একই রকমের হয় তারাই জেনারেলি প্রজাতি। যেমন মানুষ, আমরা সমস্ত মানুষকে বাইরে থেকে একই রকম দেখতে পাই, তাহলে মানুষ হলো একটা প্রজাতি। আবার পৃথিবীতে যত গরু আছে তাদেরকে একরকম দেখতে লাগে, যত বটগাছ আছে তাদেরকে একরকম দেখতে লাগে। সিম্পলি এটাই হলো মরফোলজিক্যাল স্পিসিস কনসেপ্ট। কিন্তু প্রকৃতপক্ষে বায়োলজিক্যালি স্পিসিসের কনসেপ্ট এতটা সরল নয়। বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্টে এটাই বলা হচ্ছে যে একদল জীব যারা নিজেদের মধ্যে প্রজনন করে প্রজননক্ষম সন্তান তৈরি করে, তো তাদেরকেই আমরা বলবো প্রজাতি। ওকে, যেমন কোনো ফরেস্টে যেমন ধরা যাক টাইগার বা বাঘ আছে, তাহলে বাঘ মেল আর ফিমেল নিজেদের মধ্যে প্রজনন করে যে টাইগার যার সন্তান যেটা তৈরি করলো, ছোট্ট বাঘ যেটা তৈরি করলো, তারাও কিন্তু রিপ্রোডাক্টিভলি অ্যাবেল হবে। তাহলে যদি এরকম হয়, জীবেরা প্রজনন করে যে সন্তান তৈরি করে তারা যদি জননগতভাবে সক্ষম হয়, তাহলে সেই সমস্ত জীবদেরকেই আমরা বলবো স্পিসিস। ওকে, তাহলে দেখো অর্গানিজম যেটা তৈরি করছে সেটা হলো স্পিসিস। তাহলে স্পিসিস কি, স্পিসিস হলো রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড অর্গানিজম। ওকে, তাহলে জননগতভাবে এরা জেনারেলি পৃথক হবে, তাহলে রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড ফ্রম অ্যানাদার সার্চ গ্রুপ। ওকে, এবার দেখো এই স্পিসিসের অন্তর্গত সমস্ত জীব নিশ্চয়ই এক জায়গাতে থাকবে না। কোনো একটি স্পিসিস বা প্রজাতির অন্তর্গত কিছু জীব
যখন একটি নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশে থাকে তখনই তাকে আমরা বলবো পপুলেশন। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, ধরা যাক কোনো একটি পুকুর আছে, এটা হলো পন্ড এ আর এটা হলো পন্ড বি। ওকে, সুতরাং এটা হলো পন্ড এ পুকুর আর এটা হলো পন্ড বি। তাহলে পন্ড এতে আমরা ধরে নিচ্ছি এক্ষেত্রে রুই মাছ আছে, তাহলে এগুলো ধরা যাক রুই মাছ। পন্ড বিতেও নিশ্চয়ই রুই মাছ থাকবে। ওকে, আবার পন্ড এতে ধরা যাক, আমি একটু ছবি আঁকার চেষ্টা করি, ধরা যাক এক্ষেত্রে আছে কাতলা মাছ। ওকে, তাহলে রুই আর কাতলা, তাহলে রুই আর এক্ষেত্রে কাতলা। তাহলে দেখো পন্ড এতে যে রুই আর কাতলা এরা কিন্তু নিজেদের মধ্যে প্রজনন করবে না, তাহলে রুই একটা আলাদা স্পিসিস এবং কাতলা মাছ কিন্তু একটি আলাদা স্পিসিস। আবার দেখো এই 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 জায়গাতে অর্থাৎ পন্ড এর যে রুই মাছ তাকে যদি আমি পন্ড বিতে যদি ছেড়ে দিই তাহলে সে কিন্তু প্রজনন করবে। তাহলে পন্ড এ এটি যে পপুলেশন, তাহলে দেখো তাহলে এই যে পন্ড এ এবং পন্ড বিতে যত রুই মাছ আছে তারা কিন্তু একটি স্পিসিস তৈরি করছে, কিন্তু পন্ড এ এই স্পিসিসের একটি পপুলেশন এবং পন্ড বি এই স্পিসিসের একটি পপুলেশন। তাহলে রুই মাছ যখন রুই মাছের প্রজাতি যখন একটা নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশে থাকে তো তখনই তাকে আমরা বলবো পপুলেশন। তাহলে স্পিসিসের অন্তর্গত কিছু জীব যখন একটি নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশে থাকে তাকেই আমরা বলবো পপুলেশন। তাহলে পপুলেশনে যত জীব আছে সবাইকে কিন্তু একই প্রজাতির অন্তর্গত হতে হবে। ওকে, তাহলে ইন্ডিভিজুয়াল বা জীব ইন্ডিভিজুয়াল of same species confined in a geographical area, confined in a geographical area, তো তাকেই আমরা বলবো পপুলেশন। ওকে, এবার কমিউনিটি কাকে বলে? কোনো একটি ভৌগোলিক পরিবেশে যখন একাধিক প্রজাতির একাধিক যখন পপুলেশন থাকবে তখনই তাকে আমরা বলবো কমিউনিটি। ওকে, ধরা যাক পন্ডে আমি যে এক্সাম্পল দিয়েছিলাম, তাহলে ক্ষেত্রে রুই আর কাতলা আছে, তাহলে একাধিক প্রজাতির একাধিক পপুলেশন আছে, সুতরাং এরা একটি কমিউনিটি তৈরি করবে। পুকুরের ইকোসিস্টেমে অবশ্যই একটা কমিউনিটি তৈরি হবে। কমিউনিটি মানে কি? যখন একাধিক প্রজাতির একাধিক পপুলেশন নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশে থাকে তো তখনই তাকে আমরা কমিউনিটি বলবো। তাহলে কি দেখলাম? এরা একটা কমিউনিটি তৈরি করলো। এরপরে এগুলোকে আমরা বলছি যে বায়োটিক কমিউনিটি, অর্থাৎ এই বায়োটিক কমিউনিটি। তাহলে দেখো প্রথমে অর্গানিজম, তারপরে স্পিসিস, তারপরে পপুলেশন, তারপরে কমিউনিটি, এরকম প্রশ্ন দিতে পারে হায়ারার্কি লেভেল। ওকে, এবং দেখো এই কমিউনিটি বা বায়োটিক কমিউনিটি এবং অ্যাবায়োটিক কম্পোনেন্ট, অর্থাৎ কোনো একটি পুকুরের কথা যদি আমরা ধরি তাহলে সেক্ষেত্রে বিভিন্ন মাছ থাকতে পারে অথবা অন্য কোনো অর্গানিজমস থাকতে পারে, যাই হোক না কেন সমস্ত জীবকেই আমরা বলবো বায়োটিক কম্পোনেন্ট। এবং সেই বায়োটিক কম্পোনেন্টের সঙ্গে যে অ্যাবায়োটিক ফ্যাক্টর বা অজীবজাত উপাদান আছে, তাহলে জীব সম্প্রদায় প্লাস অজীবজাত উপাদান, যেমন জল, সানলাইট, মাটি ইত্যাদি জলের ক্যারেক্টারিস্টিক ফিচার্স, তাহলে এইগুলো সব মিলে যেটা তৈরি করছে সেটা হলো ইকোসিস্টেম। তাহলে পরিবেশের জীবজাত এবং অজীবজাত উপাদানগুলো পরস্পরের সঙ্গে আন্তঃক্রিয়ার ফলে যে সিস্টেম তৈরি করে তো তাকেই আমরা বলবো ইকোসিস্টেম। আমি তোমাদের ইকোসিস্টেম সম্বন্ধে আমি তোমাদেরকে বলবো, আগে প্রথমে আমি ধারণা দিলাম ইকোসিস্টেম। তো ইকোসিস্টেমকে আবার বায়োসিনোসিসও বলা হয়। ওকে, তাহলে বায়োসেন্ট্রিজম বিষয়টা আলাদা এবং বায়োসিনোসিস ব্যাপারটা আলাদা। বায়োসেন্ট্রিজম মানে পৃথিবীতে যা সম্পদ আছে সেই সমস্ত সম্পদে মানুষের যেমন অধিকার আছে তেমন অন্যান্য অর্গানিজমস বা জীবেরও অধিকার আছে। আর বায়োসিনোসিস মানে প্রকৃতপক্ষে তাকে আমরা বলবো ইকোসিস্টেম। এবং পৃথিবীতে যত ইকোসিস্টেম আছে এই সমস্ত ইকোসিস্টেমকেই আমরা বলবো বায়োস্ফিয়ার। তাহলে ইকোসিস্টেম মানে কি? ইকোসিস্টেম মানে সেটাই যার মধ্যে জীব থাকবে। তাহলে বায়োস্ফিয়ার মানে কি? পৃথিবীর সেই সমস্ত জায়গা যে সমস্ত জায়গাতে জীব পাওয়া যায়, পৃথিবীর যেখানেই জীব পাওয়া যাবে তো সেটাই প্রধানত বায়োস্ফিয়ার তৈরি করবে। ওকে, এবং বায়োস্ফিয়ারকে অনেক সময় ইকোস্ফিয়ারও বলা হয়। এরপরে আমরা যে আইডিয়া নিয়ে নেব সেটি হলো বায়োস্ফিয়ার। তাহলে এখনো পর্যন্ত আমি তোমাদেরকে বললাম এনভায়রনমেন্ট কাকে বলে, ইকোলজি কাকে বলে, ইকোসিস্টেম কাকে বলে, ইকোলজিক্যাল হায়ারার্কি কাকে বলে, স্পিসিস কাকে বলে, পপুলেশন কাকে বলে, কমিউনিটি কাকে বলে, ইকোসিস্টেম কিভাবে তৈরি হচ্ছে। তাহলে পৃথিবীর যেখানেই যা ইকোসিস্টেম আছে তো সেগুলো যেটা তৈরি করে সেটাই হলো বায়োস্ফিয়ার বা তাকে আমরা বলবো ইকোস্ফিয়ার। তাহলে বায়োস্ফিয়ার এই আইডিয়াটা প্রথম দিয়েছিলেন যে সায়েন্টিস্ট, তিনি হলেন এডওয়ার্ড সস। 1875 সালে প্রথম বায়োস্ফিয়ার এই আইডিয়া দিয়েছিলেন এবং তিনি বলছেন অল দ্য রিজিয়নস অফ আর্থ হোয়ার অর্গানিজমস ফাউন্ড। পৃথিবীর সেই সমস্ত জায়গা যেখানে জীব থাকে সেটাই প্রধানত বায়োস্ফিয়ার তৈরি করে।
তাহলে পৃথিবীর কোন জায়গায় জীব থাকে আমাদেরকে মনে রাখতে হবে, পৃথিবীর কোথায় কোথায় জীব থাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং আমরা যদি ল্যান্ড ধরি, যদি আমরা স্থলভূমি ধরি, তাহলে ল্যান্ড সারফেস থেকে একদম 300 মিটার নিচু পর্যন্ত জীব পাবে। অর্থাৎ কোনো মাটি থেকে তুমি যত গভীরে যাচ্ছ 300 মিটার পর্যন্ত গেলে সেখান পর্যন্ত তুমি জীব পাবে। তাহলে এই পর্যন্ত বায়োস্ফিয়ার, ল্যান্ডে এই পর্যন্ত। এয়ারে আপ টু দ্য 15,000 মিটার, অর্থাৎ ল্যান্ড থেকে তুমি যখন অ্যাটমসফিয়ারে উঠছো 15,000 মিটার উচ্চতা পর্যন্ত তুমি জীব পাবে, তাহলে সেটি বায়োস্ফিয়ারের অন্তর্গত। ওশানে অন্তত 9,000 মিটার ডেপথ, ওকে, অর্থাৎ সমুদ্রে 9,000 মিটার পর্যন্ত তুমি অর্গানিজমস বা জীব পাবে। তাহলে এই পর্যন্তই প্রধানত বায়োস্ফিয়ারের রেঞ্জ, এগুলো কিন্তু একটু মাথায় রাখবে, ওকে। তাহলে বায়োস্ফিয়ারের রেঞ্জ আমরা দেখে নিলাম, এবং বায়োস্ফিয়ারকে ইকোস্ফিয়ারও বলা হয়। এবং যেটা বলছিলাম যে পৃথিবীর সমস্ত ইকোসিস্টেম এরাই প্রধানত বায়োস্ফিয়ার তৈরি করে, ওকে। বায়োস্ফিয়ার এই আইডিয়া দিয়েছিলেন এডওয়ার্ড সস 1875 সালে। এই প্রত্যেকটা সায়েন্টিস্টের নাম কিন্তু একটু মাথায় রাখতে হবে, ওকে। যেমন আর্নেস্ট হেকেল কি বলেছিলেন এনভায়রনমেন্ট সম্বন্ধে, ইকোলজি এই শব্দটা প্রথম কে ব্যবহার করেন, এবং তার সাথে সাথে দেখো ইকোসিস্টেম শব্দটা প্রথম ব্যবহার কে করেছিলেন, নো সিস্টেম কে দিয়েছিলেন বিজ্ঞানী ব্যারেট, এবং বায়োস্ফিয়ার কে দিয়েছিলেন এডওয়ার্ড সস, ওকে। এরপরে আমরা যে জায়গায় চলে আসবো সেটা হলো বায়োম। দেখো পৃথিবীতে যে বিভিন্ন ইকোসিস্টেম আছে প্রকৃতপক্ষে তারা একটি সুনির্দিষ্ট প্রধানত ক্লাইমেটিক রিজিয়ন্স, প্রধানত কোনো একটা ইকোসিস্টেমকে বিভিন্নভাবে প্রভাবিত করে। তাহলে বায়োম মানে কি, মেনি ইকোসিস্টেম ডিফাইন্ড বাই দ্য ক্লাইমেট। অর্থাৎ অনেক ইকোসিস্টেম আছে, প্রধানত জলবায়ু যখন সেই সমস্ত ইকোসিস্টেমগুলোকে সেপারেট করে দিচ্ছে, তো তখনই তাদেরকে আমরা বলবো বায়োম। সুতরাং বায়োমের কনসেপ্ট কে দিয়েছিলেন, ক্লিমেন্স এবং সেলফোর্ড। তাহলে বায়োমের আইডিয়া দিয়েছিলেন বিজ্ঞানী ক্লিমেন্স এবং সেলফোর্ড। বায়োমকে প্রধানত আমরা 3 ভাগে ভাগ করতে পারি, একটি টেরেস্ট্রিয়াল বায়োম, একটি মেরিন বায়োম, এবং আরও একটি হলো ফ্রেশ ওয়াটার বায়োম। তাহলে জলবায়ু দ্বারা চিহ্নিত সেই সমস্ত ইকোসিস্টেম, অনেকগুলো ইকোসিস্টেম যেগুলো স্পেসিফিক ক্লাইমেটিক কন্ডিশন দ্বারা প্রধানত তারা সেপারেটেড থাকে অন্যান্য ইকোসিস্টেম থেকে, তো তারাই প্রধানত তৈরি করে বায়োম, ওকে। তাহলে টেরেস্ট্রিয়াল বায়োম মোটামুটিভাবে পৃথিবীতে 9টি টেরেস্ট্রিয়াল বায়োম আছে। তাহলে কতগুলো আছে, 9টি। যেমন তুন্দ্রা আছে, তৈগা আছে, টেম্পারেট ডেসিডুয়াল ফরেস্ট আছে, ট্রপিক্যাল ডেসিডুয়াল ফরেস্ট আছে, ট্রপিক্যাল রেন ফরেস্ট আছে যেক্ষেত্রে বায়োডাইভার্সিটি প্রচুর বেশি থাকবে, চাপারেল থাকবে, টেম্পারেট গ্রাসল্যান্ড থাকবে, ট্রপিক্যাল গ্রাসল্যান্ড থাকবে, এবং ডেজার্ট থাকবে, ওকে। তাহলে এগুলো সব হলো টেরেস্ট্রিয়াল বায়োম। দেখো আমি ইংরেজিতে লিখেছি এই কারণের জন্য, প্রথমত লিখতে সুবিধা হবে এবং আমি তোমাদেরকে বাংলাতেও বলে দিচ্ছি। এবং অনেক সময় কি হয়, ইকোলজি প্লাস সায়েন্সের যে কোনো টার্ম প্রধানত ইংরাজিতে মনে রাখতেই আমাদের সুবিধা হয়, ওকে। এবং তাহলে এক্ষেত্রে বুঝতে পারছো যে এই শব্দগুলো যদি তোমাদের কোয়েশ্চেন যেহেতু বাইলিঙ্গুয়াল হবে, সেই কারণের জন্য কোনো বাংলাতে কোনো ওয়ার্ড তোমাদের যদি মনে রাখতে অসুবিধা হয়, ইংরাজিতে সেটা মনে রাখবে, দেখবে তোমরা অনেকটাই অ্যাডভান্টেজ পাবে। এবং কোয়েশ্চেন্স যখন দেখবে যে একদম ব্লাইন্ডলি যে তুমি বাংলাতেই, বাংলা যেহেতু তুমি চয়েস করেছো বেঙ্গলি, তো ইংলিশের পার্ট তুমি দেখবে না, এরকম করবে না। যখন কোনো কনফিউশন হবে তখন অবশ্যই ইংলিশ পার্ট কিন্তু তোমরা দেখে নেবে, ওকে। তাহলে দেখো টেরেস্ট্রিয়াল বায়োম আমরা দেখে নিলাম, তুন্দ্রা, তৈগা ইত্যাদি এগুলো। সুতরাং 9টি টেরেস্ট্রিয়াল বায়োম আছে। এবং মেরাইন বায়োম বা সামুদ্রিক বায়োম কি হতে পারে, সি শোর, অর্থাৎ সমুদ্রের যে শোর আছে, পোতাশ্রয়, ওপেন সি, টোটাল ওপেন সি, ওকে। এবং এস্টুয়ারিজ অর্থাৎ বিভিন্ন খাঁড়ি, এগুলো সব মিলে যেটা তৈরি হয়েছে সেটি হলো মেরিন বায়োম। এবং ফ্রেশ ওয়াটার বায়োম যেমন নদী আছে, লেক আছে, এবং পন্ড আছে, পুকুর আছে, মার্শেস মানে জলাভূমি। তাহলে এইগুলো সম্বন্ধেও কিন্তু তোমাদেরকে আইডিয়া রাখতে হবে। এবং টোটাল ইকোলজি, টোটাল এনভায়রনমেন্টাল সায়েন্স আমি তোমাদেরকে যে কনসেপ্ট দিলাম, এই কনসেপ্টের ওপর দাঁড়িয়ে আছে। যদি খুব ভালো করে আমি যে টার্মগুলো যেগুলো বললাম এবং যে সায়েন্টিস্টের নাম আমি তোমাদের সাথে আলোচনা করলাম, তোমরা যদি খুব ভালোভাবে বোঝো, তাহলে দেখবে যে ইকোলজির আর অন্যান্য অংশগুলো বুঝতে কিন্তু অতটা অসুবিধা হবে না। আমি সবসময় বলবো যে কনসেপ্ট ক্লিয়ার করো, কনসেপ্ট ক্লিয়ার করো, তাহলে দেখবে যে তুমি এমসিকিউ প্র্যাকটিস করলে মনে থাকবে। আদারওয়াইজ হাজার হাজার এমসিকিউ প্র্যাকটিস করলেও কিন্তু মনে থাকবে না। কিন্তু কনসেপশন তোমার যদি ক্লিয়ার থাকে, তাহলে একবার যদি কোনো এমসিকিউ প্র্যাকটিস করে নাও, দেখবে খুব সহজেই সেটা মনে থাকবে, ওকে। আমি খুব কিছু কিছু ক্লাস আমি তোমাদেরকে এইভাবে দেওয়ার চেষ্টা করব, কারণ অনেক সময় আমি টাইম পাই না, সময় পাই না, বায়োলজিক্যাল সায়েন্সের বিভিন্ন নোটস তৈরি করতে হয়, তো সেই কারণের জন্য আমি অনেক সময় টাইম পাই না। কিন্তু তবুও
কিছু কিছু জায়গা আছে যেগুলো প্রধানত স্টুডেন্টসদের যেগুলো বুঝতে অসুবিধা হয়। আমি আমার টিচিং এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে যে সমস্ত জায়গাগুলো ছাত্রছাত্রীরা বুঝতে পারে না, আমি সেগুলোই তোমাদের সঙ্গে এই এনভায়রনমেন্টাল সায়েন্সে আলোচনা করব। ওকে, তাহলে এই বিষয়টা কেমন লাগলো এবং তোমাদের উপকার হচ্ছে কি না কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। তোমরা সবাই খুব ভালো থেকে, এবং তোমাদের সামনে একটা চান্স এসেছে, আমি আশা করব তোমরা সবাই এই এক্সামিনেশান ক্র্যাক করতে পারবে। আজকে তাহলে এই পর্যন্তই। সো থ্যাংক ইউ।